বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে, কারণ তার নির্দেশনায় এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। চতুর্থ বিষয়ে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে প্রেষণা আর একটি হচ্ছে আবেগ। প্রেষণা নিয়ে আমি একটি ক্লাস নিয়েছি, আজকে আবেগ নিয়ে আলোচনা করব। প্রেষণার মতোই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আবেগ। প্রেষণাকে মানুষের যে সঞ্চালিত হওয়া, এই সঞ্চালিত হওয়ার উৎস বলা হয়ে থাকে। আবার আবেগ হচ্ছে মানুষের একটি সহজাত ধর্ম, কারণ আবেগ যদি না থাকে তাহলে মানুষ যন্ত্র হয়ে যায়, অর্থাৎ আবেগহীন মানুষ যন্ত্রের মতো। মানুষের যে স্বাভাবিক যে উত্তেজনা, তার যে তীব্রতা, এই সকল কিছুর পিছনে রয়েছে আবেগ। আবেগ, ব্যক্তির ক্রোধকে আবেগ বলা হয়ে থাকে, ব্যক্তির হাসি, কান্না, ভয় ইত্যাদি বিষয়গুলোকে আবেগ হিসাবে চিহ্নিত করা হয়। আমরা যদি আবেগকে সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি, উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায়, তাকে আবেগ বলে। আবেগের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে অনেকগুলো বিষয় স্পষ্টভাবে ফুটে ওঠে। যেমন উদ্দীপক, প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে উদ্দীপক। উদ্দীপক বলতে আমরা আসলে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই স্টিমুলাস? উদ্দীপক হচ্ছে এমন কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় যার আকর্ষণ করানোর ক্ষমতা রয়েছে। অর্থাৎ ওই নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে যদি আকর্ষণ করার ক্ষমতা থাকে তাহলে তাকে আমরা উদ্দীপক বলতে পারি। দৃশ্যমান হতে হবে, অর্থাৎ উদ্দীপকের সাহায্যে প্রাণের মধ্যে আলোড়নের সৃষ্টি হবে। যেমন আমরা বলতে পারি যে ফুল একটি সুন্দরতম উদ্দীপক, কারণ ফুল দেখে ব্যক্তি আলোড়িত হয়। তো এখানে আরও কয়েকটি বিষয় রয়েছে, যেমন তার আচরণ, তার অভিজ্ঞতা এবং শারীরিক পরিবর্তন। অর্থাৎ উদ্দীপকটি দেখার পূর্বে ব্যক্তির যে আচরণ, উদ্দীপকটি দেখার পরে তার আচরণ পরিবর্তন হয়ে যাবে। এই যেমন রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে যদি তার একজন ব্যক্তির সামনে যদি একটি সাপ বা ভয়ঙ্কর কোনো কিছু বন্য পশু যদি উপস্থিত হয়, তাহলে তার মধ্যে পরিবর্তন আসবে, আচরণের পরিবর্তন আসবে এবং তার মধ্যে শারীরিক পরিবর্তনও আসবে। সে সাপ বা বন্য প্রাণী দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রেই এভাবে বলা হয়েছে যে উদ্দীপক দিয়েই ব্যক্তির মধ্যে তার আচরণের পরিবর্তন হবে, তার শারীরিক পরিবর্তন হবে। এগুলো সব মিলে হচ্ছে ব্যক্তির আবেগ। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম আবেগ কি। এই পর্যায়ে আমরা আবেগের শারীরিক বা দৈহিক পরিবর্তন, অর্থাৎ আবেগকালীন সময়ে ব্যক্তির মধ্যে কি কি শারীরিক বা দৈহিক পরিবর্তন সংঘটিত হয়, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আবেগ যেহেতু সহজাত প্রবৃত্তি এবং এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, আবেগের সময় ব্যক্তির নানাবিধ পরিবর্তন আমরা লক্ষ্য করি। প্রথমেই যে পরিবর্তনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রক্তের চাপের পরিবর্তন। আবেগের সময় রক্তের যে স্বাভাবিক চাপ রয়েছে
যেমন একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের দেহে সাধারণত রক্তের চাপটা হচ্ছে নিম্নে 80 এবং উপরে 120। অর্থাৎ 80 থেকে 120-এর মধ্যে যদি রক্তের চাপ থাকে তাহলে আমরা স্বাভাবিক রক্তের চাপ অর্থাৎ ব্লাড প্রেশার আমরা যেটা বলি সেটা 80 থেকে 120-এর মধ্যে হলে সেটা সহনশীল মাত্রার আমরা ধরে থাকি। কিন্তু ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে তার এই যে 80 থেকে 120 এটা পরিবর্তিত হয়। অর্থাৎ যদি ব্যক্তি ভয় পায় তাহলে দেখা যায় যে এই রক্তের চাপের পরিবর্তনটা লক্ষ্য করা যায়। বা ব্যক্তি যদি লজ্জা পায় সেক্ষেত্রেও আমরা এই রক্তের চাপের পরিবর্তন লক্ষ্য করে থাকি। যেমন ব্যক্তি ভয় পেলে তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে তার রক্ত ত্বক থেকে ভিতরের দিকে প্রবাহিত হয়। আবার যখন ব্যক্তি লজ্জা পায় তখন তার মুখমণ্ডল লাল হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে রক্ত ভিতর থেকে ত্বকের দিকে প্রবাহিত হয়। আমরা যদি এই রক্তের চাপ যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে প্রেসার গজের সাহায্যে আমরা এই রক্তের চাপ পরিমাপ করতে পারি। আবেগকালীন আরেকটি দৈহিক বা শারীরিক পরিবর্তন হচ্ছে ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি। ব্যক্তি যখন আবেগ দ্বারা তাড়িত হয় তখন তার ত্বকের রাসায়নিক যে তড়িৎ প্রবাহের গতি বা বিদ্যুৎ প্রবাহের গতি এটি স্বাভাবিক মাত্রা থাকে না। আমরা তখন যদি তার হাতের তালুতে বা আঙ্গুলের অগ্রভাগে যদি তড়িৎ সঞ্চালক যদি আমরা লাগিয়ে এটা পরীক্ষা করে দেখি তাহলে আমরা এই ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি আমরা দেখতে পাবো। আবেগকালীন আরেকটি গুরুত্বপূর্ণ শারীরিক প্রকাশ হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া। আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ব্যক্তি যদি ভয় পায় তাহলে তার বুক ধড়ফড় করে, অর্থাৎ আবেগকালীন সময়ে ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয়েই থাকে তাহলে তার হৃৎপিণ্ডের যে স্বাভাবিক যে ক্রিয়া রয়েছে সেটি ব্যাহত হবে। আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা এটা পরিমাপ করে দেখতে পারি যে ব্যক্তি যদি ভয় পায় বা ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে তার হৃৎপিণ্ডের যে স্বাভাবিক ক্রিয়াটা রয়েছে সেটা আমরা এই যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি। আবেগকালীন আরেকটি শারীরিক প্রকাশ হচ্ছে চোখের তারার পরিবর্তন। অর্থাৎ ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে তার চোখের তারার প্রসারণ ঘটে। যেমন ব্যক্তি যদি কোনো কারণে ক্রুদ্ধ হয় বা রাগান্বিত হয় তাহলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে। পিউপিলোমিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা এই চোখের তারার পরিবর্তন আমরা এটা কতটুকু পরিবর্তন হয়েছে বা হয় নাই এটা আমরা এই যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। আবেগকালীন আরেকটি গুরুত্বপূর্ণ শারীরিক বা দৈহিক প্রকাশ হচ্ছে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে তার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হয়। যেমন আবেগময় দ্বন্দ্বে আমাদের শ্বাস প্রশ্বাস যে শ্বাস প্রশ্বাসের যেই একটা স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি বেশি বা কম হয়ে থাকে। আবার ব্যক্তি যদি খুব ভয়ানক কোনো খবর ব্যক্তির সামনে আসে তাহলে দেখা যায় তার শ্বাস প্রশ্বাসটা অনেক দীর্ঘ হয়। আমরা নিউমোগ্রাফ যন্ত্রের সাহায্যে এই ব্যক্তির এই শ্বাস প্রশ্বাসের যেই পরিবর্তন এটা আমরা পরিমাপ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি যদি ক্রুদ্ধ হয় তাহলে তার শ্বাস প্রশ্বাসটা দীর্ঘ হয়। অর্থাৎ আবেগময় দ্বন্দ্ব এখানে তার খুশির সংবাদ থাকতে পারে, তার দুঃসংবাদ থাকতে পারে, যেই সংবাদই থাকুক না কেন প্রত্যেকটার ক্ষেত্রেই তার আবেগের পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। কালীন শারীরিক প্রকাশের মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে রক্তের উপাদানের পরিবর্তন।
অর্থাৎ আবেগকালীন সময়ে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে থাকে। আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আমাদের দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ জৈবিক রস, যার ফলে আমাদের যে শারীরিক বিকাশ থেকে শুরু করে আমাদের যে আচরণের যে পরিবর্তন, সকল ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থির ভূমিকা আমরা দেখতে পাই। আমরা আমাদের দেহে সাধারণত 8টি অন্তঃক্ষরা গ্রন্থি দেখতে পাই। এর মধ্যে পিটুইটারি, এডিনাল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়, যৌন, অনেকগুলো গ্রন্থি রয়েছে যেগুলো আমাদের দেহে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের দেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রস বা হরমোন ক্ষরণের জন্য নিজস্ব কোনো নালী নেই। এটা রক্তের ভিতর দিয়ে, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনগুলো রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের যে কার্যাবলীগুলো রয়েছে, বিকাশ থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে থাকে। এখানে দেখা গেছে যে ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে এড্রিনাল মেডুলা থেকে এড্রিনালিন নামক একটি হরমোন ক্ষরণ করে থাকে। আমরা জ্ঞাতব্য বিষয় হচ্ছে এটি যে যেই কাজের জন্য যে হরমোনগুলো রয়েছে সেগুলো ক্ষরিত হলে আমাদের ওই কাজগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে। আমরা জানি যে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো আমাদের শারীরিক বৃদ্ধি থেকে শুরু করে আমাদের অনেকগুলো কাজ করে থাকে। একটি অনলাইন ক্লাসে আমি সেগুলো বলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যে পৃথিবীতে আসব আমার মায়ের পেট থেকে, সেক্ষেত্রেও এই অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনের ভূমিকা রয়েছে। এরপরে আমি যে আমার মায়ের স্তন থেকে দুগ্ধ পান করি, সেক্ষেত্রেও স্তনের দুগ্ধের সঞ্চালনের ক্ষেত্রেও এই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের ভূমিকা রয়েছে। তাহলে এখানে একটি বিষয় হচ্ছে যে ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় সেক্ষেত্রে একটি হরমোনের পরিবর্তে আরেকটি হরমোন ক্ষরিত হয়ে যায়। ফলে আমাদের যে স্বাভাবিক দৈহিক স্বাভাবিক যে কাজকর্মগুলো রয়েছে সেক্ষেত্রে ব্যাহত হওয়ার একটি সম্ভাবনা থাকে। শারীরিক প্রকাশের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে পাকাশয়ের ক্রিয়া। আবেগের সময় ব্যক্তির পাকাশয়ের যে ক্রিয়া রয়েছে বা অন্ত্রের যে ক্রিয়া রয়েছে সেগুলো ব্যাহত হয়। ব্যক্তি এর ফলে তার বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা থাকে এবং তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার পাকাশয়ের দেয়ালে ক্ষতের সৃষ্টি হয় এবং এটা তার জন্য খুবই বিরক্তিকর একটি অবস্থার সৃষ্টি হয়। রঞ্জন রশ্মির সাহায্যে আমরা এই তার যে কতটুকু পাকাশয়ের দেয়ালে কতটুকু তার যে ক্ষতের সৃষ্টি হলো এটা আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তিকে ক্রমাগত আবেগ দ্বারা তাড়িত হওয়া যাবে না। তার আবেগকে একটা স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে এই সমস্যার সৃষ্টি হতে পারে। আবেগকালীন সময়ে আরেকটি যে পরিবর্তন আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে তার কণ্ঠস্বরের পরিবর্তন। প্রত্যেকটা ব্যক্তির একটি নির্দিষ্ট মাত্রার কণ্ঠস্বর থাকে যেটা স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়। ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে তার এই কণ্ঠস্বরের পরিবর্তন হয়। যেমন কেউ যদি ক্রুদ্ধ হয় বা রাগান্বিত হয় তাহলে তার কণ্ঠস্বর মোটা হয়ে যায়। আবার যদি ব্যক্তি ভয় পায় তাহলে তার কণ্ঠস্বর চিকন বা সরু হয়ে যায়। অর্থাৎ ব্যক্তি রাগান্বিত হওয়া বা ভয় পাওয়া এর ফলে তার কণ্ঠস্বরের যেই স্বাভাবিক যেই মাত্রাটা সেটা হেরফের হয়। এখানে বলাই বাহুল্য যে রাগান্বিত হওয়া বা ক্রুদ্ধ হওয়া বা ভয় পাওয়া এগুলো আবেগের একটি অন্যতম অংশ।
এছাড়াও আবেগের সময় আমরা বেশ কিছু শারীরিক পরিবর্তন আমরা দেখতে পাই, যেমন তার ঘর্ম নিঃসরণ। ব্যক্তি যদি আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে তার ঘাম বের হয়ে আসে। শীতের মধ্যে ঘাম বের হয়ে আসে। যেমন কোনো ভালো ছাত্র যদি ক্লাসে বা শ্রেণীকক্ষে পড়া দিতে না পারে, সেক্ষেত্রে সে আবেগ দ্বারা তাড়িত হয়। এবং লক্ষ্য করলে দেখা যায় যে শীতের মধ্যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে, অর্থাৎ আবেগের ফলে তার ঘর্মগ্রন্থি থেকে ঘর্ম নিঃসরিত হয়েছে। এছাড়াও লোমের প্রতিক্রিয়া, আবেগের সময় আমাদের দেহে যে লোম রয়েছে এগুলো ব্যক্তি যদি ভয় পায় সেক্ষেত্রে দেখা যায় যে তার লোমগুলো দাঁড়িয়ে গেছে। অর্থাৎ আবেগের সময়, তীব্র আবেগের সময় তার এই লোমগুলো স্বাভাবিক মাত্রার থাকে না, সেগুলো দাঁড়িয়ে যায়। এছাড়াও আমরা যদি খেয়াল করি তাহলে ব্যক্তির মুখভঙ্গির যে একটি অভিব্যক্তি, সেখানেও কিছু পরিবর্তন দেখা যায়। যেমন একজন স্বাভাবিকভাবে ব্যক্তি যদি তার অভিব্যক্তি প্রকাশ করে, সেক্ষেত্রে তাকে চঞ্চলভাবে দেখা যায় বা স্বাভাবিকভাবে দেখা যায়। কিন্তু সে যদি কোনো কারণে ভয় পায় তাহলে তার মুখমণ্ডলের যে অভিব্যক্তি এটি পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আবেগের সময় আমাদের অনেক কিছুই পরিবর্তিত হয়, যা স্বাভাবিকের চেয়ে কখনো কম বা কখনো বেশি আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।